শিক্ষামন্ত্রী কি সরকারের বিরুদ্ধে স্যাবোটাজে জড়িত? সরকারের বয়স মাত্র 5 মাস হলো, বলা যায় এখনো হানিমুন পিরিয়ডেই অতিক্রম করেনি, অথচ সরকারকে সারা দেশে একটি বড় আন্দোলনের মুখে পড়তে হলো। এটা সরকারের ব্যর্থতা, বড় কোনো কেলেঙ্কারি অথবা নেতিবাচক কোনো কর্মকাণ্ডের কারণ নয়। শুধুমাত্র একজন মন্ত্রীর হঠকারী, অতি বাড়াবাড়ি, বিতর্কিত কর্মকাণ্ড এবং আপত্তিকর মন্তব্য ও আচরণকে কেন্দ্র করেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি হলেন শিক্ষামন্ত্রী। বলা যায় একেবারে শুরু থেকেই মন্ত্রীর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্রমাগত ক্ষুণ্ণ হচ্ছে। এ প্রসঙ্গে সাপ্তাহিক শীর্ষ কাগজে গত 6 এপ্রিল 2026 শিক্ষামন্ত্রীর প্রায় প্রতিটি পদক্ষেপই ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিচ্ছে। সরকারের পক্ষে নাকি বিপক্ষে কাজ করছেন শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি পরবর্তীতে শীর্ষনিউজ.com এও প্রকাশ করা হয়। মন্ত্রী এহসানুল হক মিলন আদতে সরকারের বিপক্ষে কাজ করছেন কিনা এ ব্যাপারে খতিয়ে দেখার জন্য প্রতিবেদনটিতে ইঙ্গিত দেওয়া হয়েছিল। এখন থেকে প্রায় 3.5 মাস আগে প্রকাশিত এই প্রতিবেদনটি বর্তমান পরিস্থিতির সঙ্গে হুবহু মিলে গেল। এহসানুল হক মিলনের অতীত কর্মকাণ্ড, বিশেষ করে বিএনপির দুর্দিনে গত 2 দশকের ভূমিকা মোটেই ইতিবাচক ছিল না, বরং কখনো কখনো দেখা গেছে বিএনপিকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। তিনি আদৌ বিএনপির মনোনয়নে নির্বাচন করতে পারবেন কিনা এ নিয়েও অনিশ্চয়তা ছিল। সেই এহসানুল হক মিলন শুধু মনোনয়নেই নয়, নির্বাচনের পরে অবিশ্বাস্যভাবে পূর্ণমন্ত্রী, এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর পেছনে যুক্তি ছিল 2001 থেকে 2006 সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে নকল বিরোধী ভূমিকা। 2001 থেকে 2006 ওই সময়েও অনেক কর্মকাণ্ডে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন। তার ওইসব বিতর্কিত কর্মকাণ্ড পার পেয়ে যায় একমাত্র নকল বিরোধী পদক্ষেপের সফলতায়। কিন্তু বর্তমান সময়ে গত 5 মাসে তিনি এ পর্যন্ত যা কিছু করেছেন এর কোনোটি প্রশংসা পায়নি, বরং মন্ত্রী এহসানুল হক মিলন একের পর এক প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের দ্বারা নিজেও দফায় দফায় বিতর্কিত হয়েছেন, সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছেন, এমনকি শিক্ষার্থীদের ট্রলের শিকার হয়েছেন ব্যাপকভাবে। তারপরও মন্ত্রীর হুঁশ হয়নি। মাস দুয়েক আগে এ ধরনের অপমানজনক ট্রল নিয়ে প্রকাশ্য অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা যখন প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোদ শিক্ষামন্ত্রীকে নিয়ে ট্রল করে, তখন এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে ওই মন্ত্রীর বিন্দুমাত্র আর গ্রহণযোগ্যতা নেই। তিনি নিজ থেকে দায়িত্ব থেকে সরে না দাঁড়ালে সরকারেরই উচিত ছিল মিলনকে সরিয়ে নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ দেওয়া, কিন্তু সরকার তা করেনি, যার ফল দাঁড়ায় আজকের এই পরিস্থিতি। যেভাবে এমন পরিস্থিতি তৈরি হলো, 13 জুলাই থেকে কয়েকটা দিন লাগাতার ঝড় বৃষ্টি, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল যে জরুরি কোনো কাজ ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি, এমনকি অফিস আদালতে উপস্থিতি ছিল কম। আর সেই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা নেওয়া হয়েছে। শহরের বাইরের পরীক্ষা কেন্দ্রগুলো অনেক দূর দূরান্তে, এমনকি শহরের অনেক এলাকায় পানি জমে গিয়েছিল। পরীক্ষার্থীরা বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে কোথাও কোমর পানি পার হয়ে পরীক্ষা দিতে গেছে। এতে শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি থাকলেও সেই প্রস্তুতি অনুযায়ী উত্তরপত্র লিখতে সক্ষম হবে না, এটাই স্বাভাবিক। মেয়েদের ব্যাপারটা তো আরো সেন্সিটিভ, কিন্তু এর বিষয়গুলো মোটেই বিবেচনায় নেয়নি শিক্ষামন্ত্রী। আর এ থেকে শিক্ষার্থীরা ক্ষুব্ধ, অসন্তুষ্ট হয়ে রাস্তায় নেমেছেন। যদিও পরবর্তীতে এর সঙ্গে রাজনীতিও কম বেশি যুক্ত হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের ক্ষোভ, অসন্তোষের যুক্তিগুলো কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই বলছেন সংশ্লিষ্টরা। শুধুমাত্র ঝড় বৃষ্টিতে পরীক্ষা নেওয়াটাই যে এই অসন্তোষ বিক্ষোভের মূল কারণ ছিল তা না। শুরু থেকেই মন্ত্রী আনম এহসানুল হক মিলনের একের পর এক নানা বিতর্কিত, উদ্ভট ও হঠকারী কর্মকাণ্ডে অসন্তোষ তৈরি হচ্ছিল, এবং এর বিস্ফোরণ ঘটেছে ঝড় বৃষ্টিতে পরীক্ষা নেওয়ার ঘটনার মধ্যে দিয়ে। দেখা যাচ্ছে এহসানুল হক মিলন শুধু এই এইচএসসি পরীক্ষা উপলক্ষে এমন কিছু হঠকারী সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছেন যেগুলো কোনো যুক্তির মধ্যেই পড়ে না। এর মধ্যে অন্যতম হলো হঠাৎ করে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, রুটিনে যথাযথ বিরতি না রাখা, কিছু প্রশ্ন অত্যন্ত কঠিন হওয়া ইত্যাদি। পরীক্ষায় নকলের কড়াকড়ির নামেও কিছু অতিরঞ্জিত বা বাড়াবাড়ি হয়েছে বলেও মনে করছেন অভিজ্ঞজনরা। এ ব্যাপারে এমন কিছু করা হয়েছে যার ফলে পরীক্ষার্থীদের উপর বাড়তি মানসিক চাপ তৈরি হয়েছে। এইচএসসি পরীক্ষা ইস্যুতে যেসব উদ্ভট ও হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, হঠাৎ করে অভিন্ন প্রশ্নপত্র, দেশে মোট 11টি শিক্ষা বোর্ড, এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ড 9টি। বোর্ডগুলোতে একই পাঠ্য বই ও সিলেবাস থাকলেও প্রশ্নপত্র তৈরি করা হতো ভিন্ন।
এক এক বোর্ডে এক এক প্রশ্নপত্র থাকতো। দীর্ঘদিন ধরেই চলছে এ নিয়ম। গত ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এপ্রিল মে মাসের দিকে হঠাৎ 9টি সাধারণ বোর্ডে একক বা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। তার নির্দেশনায় তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে বোর্ডগুলো। কিন্তু সরকারের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের কলেজে নির্বাচনী পরীক্ষা শেষের পর অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ঘোষণার পর মাত্র 1.5 থেকে 2 মাস শিক্ষার্থীরা প্রস্তুতির সুযোগ পেয়েছেন। একই সঙ্গে প্রশ্নপত্র কেমন হবে তা নিয়ে ট্রমায় পড়ে যান তারা। সিদ্ধেশ্বরী কলেজের একজন পরীক্ষার্থী এ প্রসঙ্গে বলেন, আগে 9টি বোর্ডে 9 রকম প্রশ্নপত্র হতো। আমরা যারা ঢাকা বোর্ডের তারা বিগত সালের বোর্ড প্রশ্নগুলো অনুসরণ করতাম। 2025 সালে ঢাকা বোর্ডে যেসব চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে সেটা 2026 সালের পরীক্ষায় আসবে না ধরে নিয়েই প্রস্তুতি নেওয়া হতো। সেভাবে কমনও আসতো। তিনি বলেন, হঠাৎ অভিন্ন প্রশ্নপত্র চালু করায় এখন আর গত বছর যা এসেছে এবার তা আসবে না পদ্ধতি ঠিক নেই। আবার আমরা যারা পরীক্ষা দিচ্ছি তারা অভিন্ন প্রশ্নপত্রের কথা জানার পর প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পায়নি। এতে সে সময়ে প্রস্তুতির ঘাটতি হয়ে গেছে। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যে কয়েকটি বিষয়ের পরীক্ষা চ্যালেঞ্জিং তার মধ্যে পদার্থবিজ্ঞান একটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে এ পরীক্ষা নেওয়া হয়েছে। তার উপর 10 নম্বর করে 20 নম্বরের 2টি প্রশ্ন ভুল দেওয়া হয়েছে। এতে খুব ভালো প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরাও চরম বিপাকে পড়েন। পরীক্ষার্থীদের অভিযোগ, ভুল প্রশ্ন 2টির কারণে তাদের প্রচুর সময় নষ্ট হয়েছে। পাশাপাশি 50 নম্বরের মধ্যে 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে না পেরে তারা ট্রমায় ভুগেছেন। এর প্রভাবে কমন আসা প্রশ্নগুলোরও সঠিকভাবে উত্তর লিখে শেষ করতে পারেনি। শিক্ষকরা জানান, পদার্থবিজ্ঞানে মূলত 50 নম্বরের লিখিত সিকিউ এবং 25 নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন থাকে। সিকিউ অংশের জন্য 2 ঘন্টা 25 মিনিট সময় দেওয়া হয়। এই অংশে 8টি প্রশ্নের মধ্যে 5টির উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের 10 নম্বর থাকে। সিকিউ অংশের 2টি ভুল প্রশ্ন থাকায় তা সমাধান করতে প্রচুর সময় নষ্ট করেছেন অধিকাংশ শিক্ষার্থী। এতে তারা অন্য প্রশ্ন সমাধানে সময় দিতে পারেননি। হলিক্রস কলেজের এক পরীক্ষার্থী বলেন, আমার টার্গেট বুয়েটে ভর্তি হওয়া। বুয়েটে ভর্তি হতে পদার্থবিজ্ঞানে কমপক্ষে 80 নম্বর পেতে হবে। কিন্তু আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় যেভাবে লিখেছি তাতে 80 নম্বর পাবো কিনা তা নিয়ে সন্দিহান। সেজন্য ভাবছি এবার আর পরীক্ষা দেব না, প্রয়োজনে পরবর্তী বছর পরীক্ষা দেব। বাংলা আইসিটিতে অস্বাভাবিক কঠিন প্রশ্নপত্র। চলতি বছর এইচএসসির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে অনেকেই হতাশার কথা জানান। ভালো প্রস্তুতি থাকা শিক্ষার্থীরাও পরীক্ষাটি প্রশ্ন কঠিন হয়েছে বলে জানান। এদিকে 11 জুলাই অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হয়েছে বলে অভিযোগ তাদের। এই পরীক্ষা শেষেও শিক্ষার্থীরা প্রশ্নপত্র কঠিন করা হয়েছে বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন। সময়সূচিতে বিরতি কম নিয়েও ক্ষোভ। এবার এইচএসসি ও সমমান পরীক্ষা দ্রুত শেষ করতে সময়সূচিতে একটি পরীক্ষা থেকে আরেকটি পরীক্ষার মাঝেও বিরতি কম রাখা হয়েছে। এ নিয়েও ক্ষোভ জানিয়ে আসছেন পরীক্ষার্থীরা। এমনকি এবছর সাপ্তাহিক ছুটির দিন শনিবারও পরীক্ষা নেওয়া হচ্ছে। অতীতে কখনো এমনটা ছিল না। এরকমের কম গ্যাপে পরীক্ষা দেওয়ার মতো মানসিক প্রস্তুতি ছিল না শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলছেন, আগে বৃহস্পতিবার পরীক্ষা নেওয়ার পর আবার রোববার পরীক্ষা হতো, কিন্তু এবার বৃহস্পতিবার পরীক্ষার পর মাঝে মাত্র একদিন বিরতি দিয়ে শনিবার পরীক্ষা হচ্ছে। পাশাপাশি অন্য দিনগুলোতেও একদিন পর পর পরীক্ষা নেওয়া হচ্ছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী সুলতানা শারমিন শিক্ষামন্ত্রীর একটি পোস্টের নিচে লিখেছেন, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও আইসিটি পরীক্ষার আগে মাত্র একদিন ছুটি। এভাবে কি আগে কখনো এইচএসসি পরীক্ষা রুটিন করা হয়েছে? তা না হলে আমাদের ক্ষেত্রে কেন করা হলো? আমরা প্রস্তুতি তো নিয়েছি, কিন্তু রিভাইজ করার জন্য একটি দিনও পাচ্ছি না। এটা কেমন রুটিন?